আসসালামু আলাইকুম স্টার ইবি টিউটোরিয়ালের আজকে এই ভিডিওতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ট্যাগ কোশ্চেন। কীভাবে ট্যাগ কোশ্চেন লিখলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে, কীভাবে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে এই সম্পর্কে আমি তোমাদের আজকে বেসিকটা ক্লিয়ার করে দেব। তো তোমাদের পরবর্তী আরেকটা ক্লাস থাকবে, সেটা থাকবে ট্যাগ কোশ্চেনের রুলস সম্পর্কে সম্বন্ধীয়। তো আজকে শুধু তোমাদেরকে বেসিক ধারণাটা দিয়ে দেবো, কীভাবে বেসিক ধারণা রাখলে তোমরা পরীক্ষায় ফুল আনসার করতে পারবে ট্যাগ কোশ্চেন এবং ফুল মার্কস পেতে পারবে, সে সম্বন্ধে আজকে শুধু আলোচনা করব। তো বেসিক ধারণা ক্লিয়ার থাকলে তোমরা ট্যাগ কোশ্চেন করতে তোমাদের খুবই সহজ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করতে চাই। ট্যাগ কোশ্চেন বেসিক। ট্যাগ শব্দের আবিধানিক অর্থ হলো জুড়ে দেয়া, অর্থাৎ কথাবার্তা বলার সময় আমরা কথার সঠিকতা যাচাইয়ের জন্য শ্রোতার সমর্থন চেয়ে বাক্যে যা জুড়ে দেই তাই হলো ট্যাগ কোশ্চেন বা ট্যাগ। উদাহরণ হিসেবে বলা যায় সে মিথ্যাবাদী, তাই নয় কি? এখানে প্রথম বাক্য হলো আমার বক্তব্য সে মিথ্যাবাদী, আর দ্বিতীয় বাক্যটি হলো প্রথম বাক্যটি সঠিক কিনা তা যাচাই করার জন্য শ্রোতার কাছে সমর্থন আদায়ের বাক্য, তাই নয় কি। তাই নয় কি বলার পর শ্রোতা হ্যাঁ বা না যে কোনো একটা উত্তর দিবে, তাই না? এই যে সমর্থন আদায়ের জন্য আমি যে বাক্যটা জুড়ে দিলাম তাই হলো ট্যাগ অংশ। আচ্ছা বলো তো, আমি যে অংশ জুড়ে দিলাম তা কোন ধরনের বাক্য? হ্যাঁ, অবশ্যই এটা প্রশ্নবোধক একটা অংশ, এই জন্য এটাকে ট্যাগ কোশ্চেন বলে, অর্থাৎ জুড়ে দেওয়া প্রশ্ন। ট্যাগ কোশ্চেন করার প্রধান নিয়ম 3টা, বাকি 2টা নিয়ম প্রাসঙ্গিক আছে। নিয়মগুলো জানার আগে আমরা কিছু বেসিক ধারণা নিয়ে নেই। এই ধরনের হলো সাহায্যকারী ভার্ব কি? সাহায্যকারী ভার্ব কি? সাহায্যকারী ভার্ব হলো অক্সিলারি ভার্ব, যেমন am, is, are, was, are, been, have, has, had, shall, should, will, would, can, could, may, might, do, did, does, need, ought, must, dare ইত্যাদি। এগুলো হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এগুলোকে অবশ্য অপারেটরও বলা হয়। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের। এবার আসল নিয়ম আলোচনা করি। লক্ষ্য করো, এখানে হি ইজ এ লায়ার, ইজ নট হি এটা হলো ট্যাগ। এখানে 2টা অংশ, হি ইজ এ লায়ার একটা অংশ আর ইজ নট হি আরেকটা অংশ, এটা হলো ট্যাগ অংশ। কয়টা নিয়ম দেখো। 1 নম্বরে ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ হ্যাঁ বোধক হলে দ্বিতীয় অংশ অবশ্যই না বোধক হবে, আর প্রথম অংশ না বোধক হলে দ্বিতীয় অংশ অবশ্যই হ্যাঁ বোধক হবে। ওকে, সহজে বলতে পারি এইভাবে, হ্যাঁ হলে না আর না হলে হ্যাঁ। ঠিক আছে, দ্বিতীয় অংশে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা দ্বিতীয় অংশে চলে যাবে। এর যদি প্রথম অংশে অক্সিলারি ভার্ব না থাকে, মূল ভার্ব থাকে, তবে মূল ভার্বের রূপ অনুযায়ী দ্বিতীয় অংশে ডো ভার্বটা বসবে। মূল ভার্ব প্রেজেন্ট হলে ডো এর প্রেজেন্ট রূপ, পাস্ট হলে পাস্ট রূপ বসবে। 3 নম্বরে প্রথম অংশে প্রথমে এটা মূলত সাবজেক্ট, আমি এবার বললাম ব্যক্তি বা বস্তুর নাম হলে ওই ব্যক্তি বা বস্তুর পরিবর্তে দ্বিতীয় অংশে তার প্রনাউন বসবে। আর প্রথম অংশে যদি আগে থেকেই সর্বনাম থাকে তাহলে দ্বিতীয় অংশে আর পরে নতুন কোনো সর্বনাম যোগ করার দরকার পড়বে না, ওইটাই বসে দিতে হয়। একটা উদাহরণ দিই, স্টোরি ইজ টোল্ড বাই হিম, ইজ নট ইট এটা হলো ট্যাগ। এখানে প্রথম অংশে স্টোরি হলো বস্তুর নাম, তাই দ্বিতীয় অংশে ইট অর্থাৎ আমাদের তৃতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো।
এখানে প্রথম অংশে ইজ মানে অক্সিলারি। তৃতীয় নিয়মটা আবার দেখে নিই। লক্ষ্য করো তৃতীয় নিয়মটা কি লেখা আছে, প্রনাউনটা বসাতে হবে। ইজ মানে অক্সিলারি ভার্ব আছে, তাই দ্বিতীয় অংশে ওই ইজটাই এসেছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো। আরেকটা হলো এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক, তাই দ্বিতীয় অংশ না বোধক, অর্থাৎ আমাদের প্রথম নিয়মটা এখানে প্রযোজ্য হলো। আরেকটা উদাহরণ দেই, বার্ডস ক্যান নট সুইম। ক্যান দে হলো এখানে ট্যাগ এই বাক্যের। এখানে প্রথম অংশে বার্ডস হলো বসতাম, তাই দ্বিতীয় অংশে ডে, অর্থাৎ আমাদের তৃতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো। এখানে প্রথম অংশে ক্যান মানে অক্সিলারি ভার্ব আছে, তাই দ্বিতীয় অংশে ওই ক্যানটাই এসেছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে কাজে লাগলো। আরেকটা হলো এখানে প্রথম অংশ না বোধক, তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক, অর্থাৎ আমাদের প্রথম নিয়ম প্রযোজ্য হলো এখানে। আরেকটা উদাহরণ দিই, এ বার্কিং ডগ সেলডম বাইটস। ডাজ ইট, ডাজ ইটটা হলো এখানে এ বাক্যের ট্যাগ। এখানে প্রথম অংশে বার্কিং ডগ হলো বস্তুর নাম, তাই দ্বিতীয় অংশে ইট, অর্থাৎ আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে প্রয়োজন হলো। এখানে প্রথম অংশে বাইটস মানে মূল ভার্ব আছে, তাই দ্বিতীয় অংশে ড বসেছে, কিন্তু কোন রূপে বসেছে, মূল ভার্ব এর যে রূপ ওই রূপেই বসেছে। এখানে মূল ভার্ব হলো প্রেজেন্ট রূপে এবং এতে ইএস যুক্ত আছে, তাই আমরা ড এর সাথে প্রথমে বাইটস মানে মূল ভার্ব আছে, তাই দ্বিতীয় অংশে ড বসেছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো কোন রূপে বসেছে। এখানে মূল ভার্বের যে রূপ আছে এখানে সেই রূপে বসেছে। মূল ভার্ব হলো প্রেজেন্ট রূপে, এতে ইএস যুক্ত আছে, তাই আমরা ড এর সাথে ইএস যুক্ত করে ডাজ বসালাম এখানে, অর্থাৎ আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে প্রয়োজন হলো। আরেকটি হলো এখানে প্রথম অংশ না বোধক, তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক, অর্থাৎ আমাদের প্রথম নিয়ম প্রয়োজন হলো। এখন তুমি প্রশ্ন করবে যে কই, এখানে তো কোনো না বোধক শব্দ দেখতে পাচ্ছি না, তাহলে এখানে না বোধক কী করে হলো? আসলে কিছু কিছু শব্দ আছে সবসময় না বোধক, যেমন এগুলো বোঝা না, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হওয়ার নিয়ম আগে আলোচনা করা হয়েছে। যেমন নেগেটিভ ওয়ার্ডগুলো হলো নেভার, হার্ডলি, সিলডম, রিয়েলি, স্কার্টলি, লিটেল, ইটিসি। তাই এখানে প্রথম বাক্যের নট না থাকে, পরে বাক্যটি না বোধক। আরও আছে নো, নট, এগুলো নেগেটিভ বাক্য। কোনো শব্দের শেষে তিনটা কারণে এস বসতে পারে। এগুলো হলো 1 নম্বর বহুবচন বানানোর জন্য, যেমন বয়েজ থাকলে বয়েজ বানানোর সময়। 2 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস হয়। কোনো শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপনের জন্য এস ব্যবহার হয়, যেমন বয়েজ স্কুল। এই এস এর আগে অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়। হি প্রেড, ডিড নট, ডু নট হি, এটা হলো ট্যাগ। এখানে প্রথম অংশে হি হলো সর্বনাম বা প্রনাউন, যেহেতু প্রথম অংশে প্রনাউন বসেছে তাই দ্বিতীয় অংশ সেম এই হিটাই বসবে, অর্থাৎ আমাদের তৃতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো। এই বাক্যটা যদি এমন হতো তাহলে ট্যাগ বাক্যটা কেমন হতো বলো তো? রিজন প্লেড, ডিড নট হি, এটা হলো বাক্যটা কেমন হতো? এখানে প্রথম অংশে প্লেড মানে মূল ভার্ব আছে, তাই দ্বিতীয় অংশে ড বসেছে, কিন্তু কোন রূপে বসেছে এটা বলতে পারবে? মূল ভার্ব এর যে রূপ আছে সেই রূপে বসেছে। এখানে মূল ভার্ব হলো পাস্ট রূপে আছে, তাই আমরা ডো এর পাস্ট রূপ ডিড বসালাম, অর্থাৎ আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো। আরেকটা হলো এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক, তাই দ্বিতীয় অংশ না বোধক, অর্থাৎ আমাদের প্রথম নিয়ম প্রয়োজন হলো এখানে। আর কিছু উদাহরণ দেখো, দে হ্যাভ নট অ্যাডপ্টেড, হ্যাভ দে
হলো এখানে ট্যাগ। এখানে প্রথম অংশে দে হলো সর্বনাম বা প্রনাম, যেহেতু প্রথম অংশে প্রনাম বসেছে তাই দ্বিতীয় অংশেও সেম এই দেটাই বসবে, অর্থাৎ আমাদের তৃতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো। বুঝতে পারছো? এখানে প্রথম অংশে অ্যাডিট মানে মূল ভার্ব আছে, আবার অক্সিলারি ভার্ব হ্যাভও আছে। এখন প্রশ্ন হলো ট্যাগ বাক্যে আমরা কি করব, ডো বসাবো না হ্যাভ বসাবো? আসলে কি জানো, অক্সিলারি ভার্বের শক্তি বেশি, তো তাই ডো না বসে হ্যাভ বসাতে হয়। অর্থাৎ এমন যদি হয় যে অক্সিলারি ভার্বও আছে আবার মূল ভার্ব আছে, তখন আমরা ওই অক্সিলারি ভার্বটা বসাবো, মূল ভার্বটা বসাবো না। এখানে প্রথম অংশে হ্যাভ আছে, হ্যাভ মানে অক্সিলারি ভার্ব আছে, তাই দ্বিতীয় অংশে ওই হ্যাভটাই এসেছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো। আরেকটা হলো এখানে প্রথম অংশ না বোধক, তাই দ্বিতীয় অংশ হ্যাঁ বোধক, অর্থাৎ আমাদের প্রথম নিয়মটা এখানে প্রযোজ্য হলো। আবার আরেকটা উদাহরণ দেখাই, দে হ্যাভ এ কার ডোন্ট দে। এই বাক্যে ট্যাগ হলো ডোন্ট দে। এখানে প্রথম অংশে দে হল সর্বনাম বা প্রনাউন, যেহেতু প্রথম অংশে প্রনাউন বসেছে তাই দ্বিতীয় অংশ সেম এই দেটাই বসবে, অর্থাৎ আমাদের তৃতীয় নিয়মটা এখানে প্রযোজ্য হলো। এখানে প্রথম অংশে হ্যাভ এসেছে, এই হ্যাভ ভার্বটা কি অক্সিলারি না এটা আসলে মূল ভার্ব? এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবো যে কোনটা মূল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব, তাই না? হ্যাঁ, আর উত্তর হলো যদি অক্সিলারি ভার্বের পর কোনো মূল ভার্ব না থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটাই মূল ভার্বের মতো কাজ করবে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় নিয়মটা প্রযোজ্য হলো, এই অক্সিলারি ভার্ব যদি আমি মূল ভার্ব না ধরে অক্সিলারি ভার্ব হিসেবে বিবেচনা করি তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে দে হ্যাভ এ কার, হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট হবে ট্যাগ কোশ্চেন। এটাও ঠিক আছে, ভুল না, এই নিয়মে করা ভালো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, আরেকটা হলো এখানে প্রথম অংশ হ্যাঁ বোধক তাই দ্বিতীয় অংশ না বোধক, অর্থাৎ আমাদের প্রথম নিয়মটা এখানে প্রযোজ্য হলো। এ পর্যন্ত প্রধান নিয়মগুলো আলোচনা করা শেষ। এখন আমরা কিছু ব্যতিক্রম নিয়ম আলোচনা করব। নিয়মগুলো হলো প্রথম অংশে যদি লেট আস হলে দ্বিতীয় অংশে শ্যালোই বসাতে হবে। এখানে প্রথম কোন নিয়ম প্রযোজ্য হবে না, কোন নিয়ম প্রযোজ্য হবে না, যেমন লেট আস গো টু স্কুল, শ্যালোই হলো এখানে এই বাক্যের ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইলও হবে, এখানে উপরের কোনো নিয়ম প্রযোজ্য হবে না। ঠিক আছে, যেমন লেট মি গো, এখানে উইলও হলো বাক্যের ট্যাগ। এখন প্রশ্ন হলো ইম্পারেটিভ সেন্টেন্স এর যদি আদেশ অনুবাচক বাক্য বুঝবো কি করে? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো বাক্যের শুরুতে ভার্ব থাকবে অর্থাৎ মূল ভার্ব থাকবে, তাহলে অন্য কথায় বলা যায় প্রথম অংশের বাক্যের শুরুতে ভার্ব থাকলে দ্বিতীয় অংশে উইলও বসাবো। মনে রাখতে হবে যে লেটও কিন্তু একটা ভার্ব। দাঁড়াও, আরেকটা জিনিস বলা হয় না, লেটাস এর ক্ষেত্রে এই নিয়ম হবে না, যেহেতু এর জন্য আরেকটা নিয়ম আগে উল্লেখ করেছি। ট্যাগ কোশ্চেন লেখার নিয়ম দুইটি, এক নম্বর হলো শেষে প্রশ্ন চিহ্ন দিতে হবে, আর দ্বিতীয়ত হলো ছোট হাতের অক্ষরে শুরু করতে হবে। এই নিয়মগুলো ভুলের কারণে আমাদের পরীক্ষায় নাম্বার কাটা হয়। সতর্কীকরণগুলো হলো এনিথিং, সামথিং, নাথিং এর পরিবর্তে দ্বিতীয় অংশে ইট বসে, এখানে খেয়াল রাখতে হবে সবগুলো শেষে কিন্তু থিঙ্ক আছে, থিঙ্ক থাকলে শুধু ইট বসাতে হবে। এনিওয়ান, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, এখানে খেয়াল রাখতে হবে সবগুলো শেষে কিন্তু ওয়ান আছে। আর এভরিবডি, সামবডি, নোবডি, এখানে খেয়াল রাখতে হবে সবগুলো শেষে কিন্তু বডি আছে। এর পরিবর্তে দ্বিতীয় অংশে দে বসাতে হবে এগুলোর পরিবর্তে। রেজন গোয়িং টু স্কুল, এই বাক্যের মূলরূপ হলো রেজন ইজ গোয়িং টু স্কুল। তাই পরীক্ষকরা আমাদের চিন্তায় ফেলার জন্য এমন বাক্য দিবেন খেয়াল রাখতে হবে।
আমাদেরকে। একইভাবে হি ইজ গন, গন এই পাশে ভার্ব থ্রি ফর্মে বুঝতে হবে যে এর আগে হ্যাজ আছে। হি হ্যাজ গন, হি ইজ গোয়িং আইএনজি ফর্ম দেখে বুঝতে হবে যে এর আগে ইজ আছে, হি ইজ গোয়িং। ট্যাগ কোশ্চেন যেহেতু কথাবার্তায় বেশি ব্যবহার হয় তাই এগুলো কিছু সংক্ষিপ্ত রূপ আছে। নিচে কিছু দেখানো হলো। হেড নট বসাতে হবে, হেড নট বা উড না বসে। লেটাস বসাতে হবে, লেটাস না বসে। ইজ নট বসাতে হবে, ইজ নট না বসে। আর নট বসাতে হবে, আর নট না বসে। উড নট বসাতে হবে, উড নট না বসে। শ্যাল নট বসাতে হবে, শ্যাল নট না বসে।